কোয়ান্টাম নাম্বার। হ্যাঁ, অ্যাটমিক স্ট্রাকচার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। কোয়ান্টাম নাম্বার জিনিসটা কি? এক কথায় বলতে গেলে কোয়ান্টাম নাম্বার হচ্ছে ইলেকট্রনের ঠিকানা বলতে পারি আমরা। ইলেকট্রন কোথায় থাকে? অ্যাটমের মধ্যে। অ্যাটমের মধ্যে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথ ধরে তারা নিউক্লিয়াসের চারপাশে ঘোরে। Electrons are rotating around the nucleus through some circular orbit. এটা রাদারফোর্ড, বোর, সোমারফিল্ড প্রত্যেকেই এই কথাটাকে মান্যতা দিয়েছে। এখন ধরো কোনো একটা অ্যাটম, সে সোডিয়াম অ্যাটম, তার অ্যাটমিক নাম্বার কত? সোডিয়াম অ্যাটমের অ্যাটমিক নাম্বার হচ্ছে 11। তাহলে সোডিয়াম অ্যাটমে 11টা ইলেকট্রন আছে। এই ইলেকট্রনগুলো কোথায় থাকে? তোমরা বলবে বিভিন্ন কক্ষপথে থাকে। এক্স্যাক্টলি তাই। সোমারফিল্ড আবার বলে দিলেন যে কক্ষপথের সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়ে আছে কিছু উপকক্ষপথ। সুতরাং কক্ষপথে থাকলে রয়েছে কথা বলাটাই যথেষ্ট নয়। তখন আবার প্রশ্ন আসে, ঠিক আছে, এই ইলেকট্রনটা না হয় 2 নম্বর কক্ষপথে আছে, কিন্তু 2 নম্বর কক্ষপথে কোন উপকক্ষপথে আছে সেটা বল। তো এইরকম কোয়ারিগুলো থেকে যায়। ঠিকানা হচ্ছে মানুষকে চিহ্নিত করার জায়গায়। পৃথিবীতে কত লোক আছে বলো? 600 কোটি মানুষ রয়েছে, আরো বেশি আছে হয়তো। ধরো ইংল্যান্ড থেকে একটা লোক তোমার নামে একটা চিঠি লিখছে। তা 600 কোটি মানুষের মধ্যে একটা লোক যে কিনা চিঠিটা লিখছে, আর একটা লোক হচ্ছে তুমি যে কিনা চিঠিটা পাচ্ছ। কিভাবে পাবে? কিভাবে তোমাকে আইসোলেট করা হবে? তোমার একটা ঠিকানা আছে, সেই ঠিকানা ধরে আইসোলেট করা হবে। আমরা যখন পড়তাম তখন পত্র লেখা, লেটার রাইটিং বলে একটা বিষয় চালু ছিল, বাংলা এবং ইংরেজি উভয়তেই। এখনো হয়তো আছে। তোমরা লেটার রাইটিং এর সময় যার কাছে লেটারটা পাঠাবে, পত্রটা যাকে দেবে, তার ঠিকানা লিখতে হয়। তোমার ঠিকানা কি? তোমার ঠিকানা বলতে গেলে তোমার নাম বলতে হবে। তুমি কার কেয়ারে অর্থাৎ অধীনে রয়েছ, তোমার বাবা বা মা বা অন্য কোনো আত্মীয় স্বজনের নাম দিতে হবে। তোমার বাড়িটা কোন রাস্তায় এবং কত নম্বর বাড়ি সেটা তোমাকে বলে দিতে হবে। সেটা কোন শহরে কোন পোস্ট অফিসের অধীন সেটা বলতে হবে। সেই পোস্ট অফিসটা আবার কোন জেলাতে আছে এটা বলতে হবে। সেই জেলাটা কোন রাজ্যে আছে, সেই রাজ্যটা কোন দেশে আছে। আর এই সবগুলোকে সাংকেতিকভাবে প্রকাশ করার জন্য একটা পিন নাম্বার থাকে, সেটা থাকে। এই সব মিলিয়ে হচ্ছে ঠিকানা। যেমন ধরো আমার নাম হচ্ছে দেবজ্যোতি বিশ্বাস, আমি 69 নম্বর কেপি চট্টরাজ রোডে থাকি। আমার এই রাস্তাটা বহরমপুর পোস্ট অফিসের অধীন, যেটা আবার কিনা বহরমপুর শহর এবং মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। মুর্শিদাবাদ জেলাটা পশ্চিমবঙ্গ রাজ্যে, পশ্চিমবঙ্গ রাজ্যটা ভারত নামক একটা দেশে আছে এবং পিন নাম্বার বলা হয় 742101। তাহলে ইংল্যান্ড থেকে একটা লোক আমার নামে চিঠি লিখল। তুমি ভেবে রাখো, 600 কোটির এই দুনিয়াতে একটা লোক চিঠি লিখছে দেবজ্যোতি বিশ্বাস নামে আর একটা লোকের কাছে। কিভাবে চিঠিটা পৌঁছবে? প্রথমেই লন্ডন থেকে ধরো চিঠি আসছে, কি ওয়াশিংটন থেকে। প্রথমে দেখে নেবে এটা কোন দেশের চিঠি। দেখা যাবে যে ইন্ডিয়া লেখা আছে। তাহলে ইন্ডিয়া বাদে অন্য যত দেশ আছে সেগুলো পসিবিলিটি থেকে বাদ হয়ে গেল। আর 600 কোটি লোক থাকছে না, এবার হয়ে যাচ্ছে 130 কোটি লোক। ইন্ডিয়াতে চিঠিটা ঢোকার পর দেখা গেল যে কোন রাজ্যের চিঠি। দেখা গেল এটা ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ রাজ্য। পিন নাম্বার থেকেও ধরা যাবে। সঙ্গে সঙ্গে ভারতবর্ষে যে 29টা রাজ্য আছে, 130 কোটি দেশ, অন্য সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল নাকচ হয়ে গিয়ে পড়ে থাকলো পশ্চিমবঙ্গ, যেখানে কিনা 9 কোটি 10 কোটি লোক আছে। তাহলে সংখ্যাটা কেমন কমে আসছে দেখো।
এইবার পশ্চিমবঙ্গে চিঠিটা আসার পর সেটা দেখা গেল যে সেটা কোন জেলার চিঠি? মুর্শিদাবাদ জেলা। তাহলে পশ্চিমবঙ্গে যে 20-22টা জেলা আছে, অন্য জেলার সম্ভাবনা কমে গিয়ে এবার চলে এলো মুর্শিদাবাদ জেলাতে। এইভাবে জায়গাটা আস্তে আস্তে ছোট হচ্ছে। মুর্শিদাবাদ জেলায় ঢোকার পর বহরমপুর পোস্ট অফিস, বহরমপুর পোস্ট অফিসের অধীনে কেপি চট্টরাজ রোড, কেপি চট্টরাজ রোডের 69 নম্বর বাড়িটা খুঁজে পাওয়া গেলেই আমাকে খুঁজে পাওয়া যাবে। এই হচ্ছে একটা ঠিকানার সুবিধে। এই গোটা দুনিয়াতে একটা মানুষকে তার মধ্যে থেকে আইসোলেট করে নেওয়া যায়। তুমি এভাবেও ভাবো ব্যাপারটা। ধরো তুমি ক্লাস 10-এ পড়ো, কৃষ্ণনাথ কলেজ স্কুল বা ICI বা JN একাডেমি বা GTI কোনো স্কুলে ক্লাস 10-এর ছাত্র। তোমাদের বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, তোমার বাবা টিফিনের সময় তোমাকে নিয়ে আসবেন সেই অনুষ্ঠান উপলক্ষে। তিনি হেডমাস্টার মশাইয়ের সঙ্গে দেখা করলেন যে আমার ছেলেটাকে আমি নিয়ে যেতে চাই। হেডমাস্টার মশাই তাকে বলবেন ছেলের নাম কি? তোমার নাম বললেন। কোন ক্লাসে পড়ে? ক্লাস 10। কোন সেকশন? বি সেকশন। রোল নাম্বার কত? 21। তাহলে দেখো, গোটা স্কুলে হয়তো 2000-2500 ছেলে আছে, কিন্তু যেই বলে দেয়া হলো অমুক নামের, অমুক শ্রেণীর, অমুক সেকশনের, অমুক রোল নাম্বার, সঙ্গে সঙ্গে সেই 2500-2000 ছেলের মধ্যে থেকে তোমাকে আইসোলেট করা সম্ভব হলো। এগুলোই হচ্ছে ঠিকানা। তেমনি কোয়ান্টাম নাম্বার হচ্ছে ইলেকট্রনের ঠিকানা আমরা বলে থাকি। কোনো একটা পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রনের যে অবস্থান, ইলেকট্রনটা কোন অরবিটে বিলং করছে, সেই অরবিটের অন্তর্গত কোন সাব অরবিটে তার অবস্থান, সেই সাব অরবিটের গঠন অনুযায়ী সেই কোন দিকটায় রয়েছে, এই সব কিছু যার থেকে জানা যায় তাকেই আমরা কোয়ান্টাম নাম্বার বলে থাকি। মোট 4টে কোয়ান্টাম নাম্বারের সাহায্য আমাদের নিতে হয় একটা ইলেকট্রনকে একটা অ্যাটমের মধ্যে চিহ্নিত করার কাজে। কি কি 4টে কোয়ান্টাম নাম্বার? 1 নম্বর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এটাকে আমরা n দিয়ে সূচিত করি, স্মল n। n এর মান 1, 2, 3, 4 এরকম হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা হয়ে থাকে। n দিয়ে আমরা কি জানতে পারি? n দিয়ে আমরা ইলেকট্রনের অরবিট সম্পর্কে জানতে পারি। আমরা যদি বলি কোনো ইলেকট্রনের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান 2, তার মানে ইলেকট্রনটা 2 নম্বর কক্ষপথ বরাবর নিউক্লিয়াসের চারপাশে আবর্তন করছে। আমরা যদি বলি এই ইলেকট্রনের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে 4, তার মানে ইলেকট্রনটা 4th অরবিট ধরে নিউক্লিয়াসের চারপাশে রোটেট করছে। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা n, আমরা তো এত বড় কথাটা বলি না, বারবার করে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বলি না, আমরা বলি ইলেকট্রনের n এর মান 1, তার মানে এটা 1 নম্বর অরবিটে আছে। n এর মান 5, তার মানে 5 নম্বর অরবিটে আছে। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে আমরা কি জানতে পারি? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে আমরা জানতে পারি যে ইলেকট্রনটা কোন পার্টিকুলার অরবিটে আছে সে কথা জানতে পারি। এরপর 2 নম্বরে যেটা আসে সেটাকে বলে অক্সিলিয়ারি কোয়ান্টাম নাম্বার বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, বাংলায় বলে সাহায্যকারী কোয়ান্টাম সংখ্যা। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার
অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা সাহায্যকারী কোয়ান্টাম সংখ্যা। এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে আমরা সংক্ষেপে এল দিয়ে সূচিত করি। এল, স্মল এল। ঠিক আছে, যেমন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে এল দিয়ে লিখতাম, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে আমরা এল দিয়ে লিখি। এল এর মান, the value of L is ranging from, L এর মান 0 থেকে n-1 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা হয়। সকল পূর্ণ সংখ্যা হয়। The value of L is ranging from 0 to n-1 all whole number. এখন এল দিয়ে কি বুঝি? এল দিয়ে তো পরিষ্কার বুঝলাম যে আমরা অরবিট বুঝবো, কোন অরবিটে ইলেকট্রনটা রয়েছে। এল দিয়ে কি বুঝবো? এল দিয়ে কি বুঝবো? এল দিয়ে আমরা সাব অরবিট বুঝি। ধরো একটা ইলেকট্রন 5 নম্বর অরবিটে আছে, এ কথা বলাটাই তো সব নয়। 5 নম্বর অরবিটে অনেকগুলো সাব অরবিট হয়। তো কোন সাব অরবিটে আছে? সাব অরবিটের কথা তোমাদের বলেছিলেন সোমারফিল্ড, আমি একটু মনে করিয়ে দিই। তো 5 নম্বর অরবিটের অন্তর্গত কোন সাব অরবিটে ইলেকট্রনটা আছে সেটা এল আমাদের বলে দেয়। খেয়াল করলে দেখবে এল এর মান কার উপর নির্ভর করছে? এন এর উপর নির্ভর করছে। এল হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। The value of L is ranging from 0 to n-1 all whole number. তাহলে n এর মানের উপর L এর মান ডিপেন্ডেন্ট। কিভাবে? আমরা দেখি n = 1 যদি হয়, n এর মান যদি 1 হয়, when n = 1, L কত হবে? 0 to n-1। n-1 মানে তো 1-1, তার মানে 0 to 0, তার মানে L এর একটাই ভ্যালু হচ্ছে 0। 0 মানে কোনো ভ্যালু নয় তা কিন্তু নয়, 0 itself এ ভ্যালু। কথাটার মানে কি তাহলে? তার মানে হচ্ছে n = 1 বলতে কি বোঝাচ্ছে? যে ফার্স্ট অরবিটের কথা বলা হচ্ছে। তাহলে ফার্স্ট অরবিটে একটাই মাত্র সাব অরবিট আছে। কোনো ইলেকট্রন যদি ফার্স্ট অরবিটে থাকে তাহলে সে ওই নির্দিষ্ট সাব অরবিটেই থাকবে, অন্য কোনো সাব অরবিটে থাকবে না। এন এর মান যদি 2 হয় তাহলে এল এর কটা মান হচ্ছে দেখো। n2 হলে এল হচ্ছে 0 to 2-1 all whole number। তার মানে 0 আর 1, 0 আর 1 দুটো মান পাচ্ছি। তার মানে 2 নম্বর অরবিটের দুটো সাব অরবিট। এরকম করে n এর ভ্যালু যদি 3 বসাও তাহলে l এর 3টে মান পাবে, একটা 0, একটা 1, একটা 2। তার মানে 3 নম্বর অরবিটের 3টে সাব অরবিট। n এর মান যদি 4 বসাও তাহলে l এর কটা মান পাবে? 0, 1, 2, 3। অর্থাৎ 4 নম্বর যে কক্ষপথ আছে তার 4টে উপকক্ষপথ, 4টে সাব অরবিট। তাহলে বুঝতেই পারছো একটা ইলেকট্রন কোন অরবিটে আছে কথা বলাটা যথেষ্ট নয়, কারণ অরবিটগুলোর সাথে অনেক সাব অরবিট অ্যাসোসিয়েটেড অবস্থায় থাকে। তাই সেই সাব অরবিট যদি আমি চিহ্নিত করে না দিতে পারি তাহলে
আমার পুরো ঠিকানাটা দেয়া বা ইলেকট্রনের অবস্থান সঠিকভাবে জানাটা সম্ভব নয়। তো একটা হিসাব তোমরা দেখতে পারো, 1 নম্বর অরবিট তার একটাই সাব অরবিট, 2 নম্বর অরবিট তার দুটো সাব অরবিট, 3 নম্বর অরবিট তার 3টে সাব অরবিট, 4 নম্বর অরবিট তার 4টে সাব অরবিট। অর্থাৎ কত নম্বর অরবিট এন এর ভ্যালু যত হবে এল এরও কিন্তু ততগুলোই ভ্যালু থাকবে। যদি বলা যায় 8 নম্বর কক্ষপথের কটা উপকক্ষপথ, আমরা বলবো 8 নম্বর কক্ষপথের 8টাই উপকক্ষপথ থাকবে, 9 নম্বর কক্ষপথের 9টাই উপকক্ষপথ থাকবে। ঠিক আছে, এখন এগুলো সব নাম আছে, বুঝেছো? এল ইকুয়াল টু 0 হলে সেটাকে বলে এস সাব অরবিট। এল ইকুয়াল টু 0 হলে সেই সাব অরবিটটাকে বলে, উপকক্ষপথটাকে বলে এস সাব অরবিট। এল ইকুয়াল টু 1 হলে সেটাকে বলছে পি সাব অরবিট। এল ইকুয়াল টু 2 হলে সেটাকে বলছে ডি সাব অরবিট। এল ইকুয়াল টু 3 হলে তাকে বলছে এফ সাব অরবিট। এল ইকুয়াল টু 4 হলে তাকে বলছে জি সাব অরবিট। এই পর্যন্ত জানলে আমাদের চলে যাবে, কারণ এর বেশি সাব অরবিট আমাদের ব্যবহার করার প্রয়োজন হয় না। তাহলে হিসাব করে দেখো, 1 নম্বর কক্ষপথের কটা উপকক্ষপথ? একটা। 1 নম্বর এন এর ভ্যালু 1 হলে এল কত হয়? এন ইকুয়াল টু 1 মানে এল ইকুয়াল টু 0। তার মানে ফার্স্ট অরবিটের একটাই সাব অরবিট এবং সেটা এস। n ইকুয়াল টু 2 হলে l এর দুটো মান হয়, l ইকুয়াল টু 0 আর 1। তাহলে সেকেন্ড অরবিটের দুটো সাব অরবিট s আর p। n ইকুয়াল টু 3 হলে l ইকুয়াল টু 0 1 2। তাহলে 3 নম্বর অরবিটের 3টে সাব অরবিট s p d। n ইকুয়াল টু 4 হলে l এর মান 0 1 2 3। l ইকুয়াল টু 0 হলে s, l ইকুয়াল টু 1 হলে p, l ইকুয়াল টু 2 হলে d, l ইকুয়াল টু 3 হলে f সাব অরবিট। ঠিক আছে, তাহলে ফার্স্ট অরবিটের একটা সাব অরবিট s, সেকেন্ড অরবিটের দুটো সাব অরবিট sp, থার্ড অরবিটের 3টে সাব অরবিট spd, ফোর্থ অরবিটের 4টে সাব অরবিট spdf। এগুলো দেখতে কেমন জানো? এস সাব অরবিট এটা দেখতে হচ্ছে গোলক আকার। এস সাব অরবিট দেখতে গোলক, স্ফেরিক্যাল। আমরা তো 2 ডাইমেনশনে আঁকছি, তাই বৃত্তের মতো আঁকতে হচ্ছে, কিন্তু এটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার। এটা দেখতে গোলকের মতো। আর বাকি সাব অরবিট গুলো কিন্তু সব ডাম্বেল শেপ। পি ডি এফ এগুলো সব হচ্ছে ডাম্বেল শেপ। ঠিক আছে, অরবিটটাকে তুমি যদি বাড়ি বলে ভাবো, হ্যাঁ, যে অরবিট হচ্ছে বাড়ি, এই বাড়িতে আছে ইলেকট্রনটা, তাহলে সাব অরবিটটা হচ্ছে তার ঘরের মতো। n ইকুয়াল টু 1, 1 নম্বর অরবিটটা এমন একটা বাড়ি সেটা মাত্র একটা ঘর দিয়ে তৈরি। n ইকুয়াল টু 2 এটা এমন একটা বাড়ি যে সেটা দুটো ঘর দিয়ে তৈরি, একটা ঘরের নাম s, একটা ঘরের নাম p। n ইকুয়াল টু 3 এটা যে এমন একটা অরবিট, মানে এমন একটা বাড়ি যাতে 3টে ঘর আছে, s p d। এখন ইলেকট্রনটা 3 নম্বর বাড়িতে আছে বললেই হবে না, 3 নম্বর বাড়ির কোন নির্দিষ্ট ঘরে আছে, s ঘরে আছে, p ঘরে আছে না d ঘরে আছে, সেটাও জানতে হবে। এরপর যে কোয়ান্টাম নাম্বারটার কথায় আমরা আসবো সেটাকে বলছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, বাংলায় বলছে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার
বাংলায় বলছে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এটাকে আমরা এম দিয়ে সূচিত করি। কি দিয়ে সূচিত করি? এম, ছোট হাতের এম এর মান ভ্যালু অফ এম ইজ রেঞ্জিং ফ্রম -L থেকে 0, -L থেকে 0 থেকে +L, -L থেকে 0 থেকে +L, সকল পূর্ণ সংখ্যা, অল হোল নাম্বার, অল হোল নাম্বার। তাহলে বিচার করে দেখো এম এর মানটা কিন্তু এল এর উপর ডিপেন্ডেন্ট। এল এর মান যেমন এন এর উপর ডিপেন্ডেন্ট ছিল, এম এর মান কিন্তু আবার এল এর উপর নির্ভরশীল। ঠিক আছে? এম থেকে আমরা কি জানতে পারি? এম আমাদের যে ত্রিমাত্রিক বিন্যাস, কক্ষপথগুলো ত্রিমাত্রিক বিন্যাস সম্পর্কে বলে, 3 ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট। এই যে আমি বললাম এসটা গোলক আকার, গোলকের একটা সুবিধা হচ্ছে গঠন সিমেট্রিক্যাল। পি অরবিটাল গুলো বা ডি অরবিটাল বা এফ অরবিটাল হচ্ছে ডাম্বেল শেপ। কিরকম তাদের বিন্যাস, ডাম্বেল আকৃতির অংশ দিয়ে কিভাবে তারা সজ্জিত। এই বাড়িটা ধরো, একটা বাড়ি তুমি যেটায় বাস করছো, ইট দিয়ে তৈরি, ইট সাজিয়ে সাজিয়ে বাড়িটা তৈরি হয়েছে, তাই তো? তেমনি ডাম্বেল আকৃতির অংশ সাজিয়ে পিটা তৈরি হয়েছে। ইটের একটা নির্দিষ্ট শেপ আছে, কিন্তু ইটের শেপ অনুযায়ী তো বাড়ির শেপটা হয় না। বাড়িকে আমরা নির্দিষ্ট শেপ দিতে পারি, আমাদের সে বিদ্যা জানা আছে। ইট সাজিয়ে সাজিয়ে আমরা সেই শেপটা তুলে ধরি, সেই জন্য একটা বাড়ি আর একটা বাড়ির থেকে আলাদা হয়। তেমনি ডাম্বেল আকৃতির অংশ নিয়ে পি অরবিটাল, ডি অরবিটাল বা এফ অরবিটাল তৈরি হলেও এদের গঠন বৈচিত্র্যে কিছু পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি, কেমন, সেটাই আমরা এম এর ভ্যালু থেকে জানতে পারি। কিরকম দেখো, আমি উদাহরণ দিয়ে বলছি। তোমরা দেখলে যে এম এর মান এল এর উপর ডিপেন্ডেন্ট। এখন এল ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এম এর কটা মান হবে বলো তো? এম সমান হবে -0 to 0, -0 to 0 to +0, তাই তো? ভাষা যেমন ছিল ওখানে -0 থেকে 0 থেকে +0, তার মানে একটাই ভ্যালু, দ্যাট ইজ 0। অর্থাৎ এল 0 হলে এম এর একটাই মান হচ্ছে 0। এটা কেন হচ্ছে? এল 0 মানে সেটা বলছে কার কথা? এস সাব অরবিটের কথা বলছে। এস সাব অরবিটটা দেখতে সিমেট্রিক্যাল, তাই যেদিক থেকেই দেখি না কেন আমার একই রকম গঠন লাগবে। আর একটা উদাহরণে গেলে উপরের কথাটা পরিষ্কার হবে। ধরো এল এর মান 1, তার মানে পি সাব অরবিটের কথা বলা হচ্ছে। এম এর কটা ভ্যালু পাবে? এম এর 3টে মান পাবে, -1, 0, +1। তার মানে পি সাব অরবিটটা 3টে অংশ দিয়ে তৈরি। মূল গঠনটা কিরকম? ডাম্বেল আকৃতি। 3টে ডাম্বেল আকৃতির অংশ দিয়ে পি অরবিটাল ইজ মেড বাই 3 ডাম্বেল শেপড স্ট্রাকচার। তারা কেমন ভাবে থাকে? একটা এই ডাম্বেল আকৃতির 3টে অংশ পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণ করে থাকে। একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর এবং একটা জেড অ্যাক্সিস বরাবর। একটা এক্স বরাবর যেটা থাকে সেটাকে আমরা পিএক্স অংশ বলি, পিএক্স। ওয়াই বরাবর যেটা থাকে সেটাকে আমরা বলি পিওয়াই। জেড বরাবর যেটা থাকে সেটাকে আমরা বলি পিজেড। এইরকম 3টে ডাম্বেল আকৃতির অংশ নিয়ে পি অরবিটালটা তৈরি। এরকম ছবি দেখানো, ঠিক আছে? ইলেকট্রন গুলো এই ভিন্ন ভিন্ন ডাম্বেল শেপ অংশের মধ্যে থাকে। এল এর মান যদি 2 হয়,
তাহলে m এর কটা মান হয় দেখো, if l equal to 2 that means আমরা d অরবিটালের কথা বলছি, then m equal to -2 -1 0 +1 +2, তার মানে কটা ভ্যালু হলো? 5টা ভ্যালু হলো। তার মানে ডি অরবিটালটাও একটা ডাম্বেল শেপড অংশ নিয়ে তৈরি। কেমন ডাম্বেল? 5টা ডাম্বেল শেপড অংশ আছে। পি এর ক্ষেত্রে ছিল 3টে ডাম্বেল শেপ, ডি এর ক্ষেত্রে হচ্ছে 5টা। এই ডাম্বেল শেপ অংশগুলো পি এর ক্ষেত্রে ছিল অ্যাক্সিস বরাবর, ডি এর ক্ষেত্রে প্রধানত থাকে তল বরাবর। dxy dyz, dxy মানে কি? xy তল বরাবর রয়েছে। এই দেখো x অ্যাক্সিস, এই y অ্যাক্সিস। হ্যাঁ, dxy মানে হচ্ছে xy তল বরাবর তার অবস্থান, এই হচ্ছে ধরো dxy। ঠিক আছে, তেমনি dyz dzx এইরকম নানান তল বরাবর রয়েছে, এবং dz স্কয়ার একটা অ্যাক্সিস বরাবর রয়েছে। l এর মান 3 হলে, মানে যদি m সাব অরবিটালের কথা বলি, m equal to -3 -2 0 +1 +2 +3, মানে m সাব অরবিটালটা কটা অংশ দিয়ে তৈরি? ডাম্বেল শেপ তো বটেই, 7টা ডাম্বেল শেপ অংশ দিয়ে তৈরি। ঠিক আছে, এখন এই অংশগুলোর মধ্যে ব্যাপারটা কিরকম জানো? তোমাকে এর আগে আমি একটা উদাহরণ দিলাম। তুমি যদি অরবিটকে একটা বাড়ি বলে ভাবো, তাহলে সাব অরবিট গুলো তার ঘর। তোমরা কখনো হোস্টেলে থাকার সুযোগ এখনো হয়তো তোমাদের হয়নি, বা মেস বাড়িতে, তাহলে একটা ঘরে 2-3টে বেড থাকে, বড় ঘর হলে 4টে-5টাও বেড থাকে। সেই বেডে ছাত্র বা ছাত্রীরা থাকে। তো এইগুলো এমটা অনেকটা যেন সেই বেডের মতো, অর্থাৎ ইলেকট্রনটা এই বাড়িটার অমুক ঘরের অমুক বেডে অবস্থান করছে। ব্যাপারটা যেন খানিকটা এইরকম, বুঝতে পারছো? পি এর যেমন 3টে বেড, ওরকম px py pz। ডি এর ক্ষেত্রে 5টা, এফ এর ক্ষেত্রে 7টা। এবং লাস্ট যে কোয়ান্টাম নাম্বার সংখ্যাটার কথা আমরা আলোচনা করব, সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম নাম্বার। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ইলেকট্রনের দুরকম ঘূর্ণন হয়, জানো তো? পৃথিবীর মতো, পৃথিবী যেমন সূর্যের চারদিকে ঘুরে আসছে 365 দিন সময় নিয়ে, আমরা বলছি একটা বছর হলো। আবার নিজের অক্ষের চারপাশেও ঘুরছে 24 ঘন্টায়, আমরা বলছি দিন রাত্রি হচ্ছে। ইলেকট্রনও সেরকম নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে, আবার নিজের অক্ষের চারপাশে ঘুরছে। এখানে যে ঘূর্ণনের কথা বলা হয়েছে, সেই ঘূর্ণন কিন্তু নিউক্লিয়াসের চারপাশের ঘূর্ণন নয়, বরং নিজের অক্ষের চারপাশের ঘূর্ণনের কথাটাই এখানে বলা হয়েছে স্পিন কোয়ান্টাম নাম্বারে। এখন আমরা যতই কায়দা কানুন করি না কেন, আমরা যখন ঘুরি তখন হয় আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরি, হয় নয় না হলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরি, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরি বা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরি। ইলেকট্রনগুলো যখন ঘোরে তখন হয় তারা ঘড়ির কাঁটার দিক বরাবর ঘোরে, অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, সে নিউক্লিয়াসের চারপাশেই ঘুরুক আর নিজের অক্ষের চারপাশেই ঘুরুক। এখানে কিন্তু বিচার করা হচ্ছে নিজের অক্ষের চারপাশে ঘোরার কথাটা। সেটা হয় সে ঘড়ির কাঁটার দিক ধরে ঘুরবে, অন্যথায় সে ঘড়ির কাঁটার বিপরীত দিক ধরে ঘুরবে। স্পিন কোয়ান্টাম নাম্বারকে আমরা এস দিয়ে সূচিত করি। এই যে বললাম ঘোরা দুরকম হয়, আইদার ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ। সেই জন্য এস এর দুটো মান আমরা পাই, একটা বলি +12 আর একটা বলি -12, অর্থাৎ ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরলে একটা মান, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরলে একটা মান। তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে এই হাফ কোথা থেকে এলো?
এই জিনিসটা এখনই এতটা তোমাদের বলা হয় না, এটা আরেকটু উঁচু ক্লাসে উঠলে জানবে। খালি দুটো মান কেন সেটা জেনে রাখো, দুটো মান দুরকম ঘূর্ণন হয় বলে, আর কোনটা কার জন্য সেটাও কিন্তু সুনিশ্চিত করে বলা নয়। অর্থাৎ ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরলে যদি প্লাস হাফ ধরো, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরলে মাইনাস হাফ ধরতে হবে। ঠিক আছে, এই হলো আমাদের 4টে কোয়ান্টাম সংখ্যা। এখন পরবর্তী ক্লাসে আমরা এই কোয়ান্টাম সংখ্যাগুলোকে ব্যবহার করে কিভাবে পরমাণুর মধ্যে ইলেকট্রন কোথায় আছে চিহ্নিত করতে পারি এবং ইলেকট্রন বিন্যাস লিখতে পারি, সেগুলো তোমাদেরকে শেখাবো।